নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। দুঃখিত। আমরা ব্যথাকে কি বলছি যে আনপ্লেজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপেরিয়েন্স অ্যাসোসিয়েট উইথ অ্যাকচুয়াল অর পটেনশিয়াল টিস্যু ড্যামেজ আর ডিসক্রাইবড ইন টার্ম অফ সাচ ড্যামেজ। তাহলে আমরা আসলে ব্যথাকে কি বলবো? ব্যথা একটা আনপ্লেজেন্ট সিমটম, আমরা বললাম অস্বস্তিকর, অপ্রীতিকর, যেটাই বলি না কেন, এই যে সেন্সেশনটা আমাদের যে কোনো মানুষের জীবনে কিন্তু ঘটেছে। প্রত্যেকটা মানে এমন কোনো মানুষ নেই তার জীবনে যে কোনো একটা অস্বস্তি। ব্যথা বলতে কি আমরা কোথাও কোনো জায়গার আঘাতের কথা বলবো সেটা না, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয়। তাহলে এটা সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে। এই জন্য আমরা ইমোশনাল এক্সপিরিয়েন্স অ্যাসোসিয়েট উইথ অ্যাকচুয়াল অর পটেনশিয়াল টিস্যু ড্যামেজ। দ্যাট মিনস আমাদের দেহের মধ্যে যে টিস্যু গুলো আছে, আমরা সকলেই জানি যে আমরা আমাদের দেহ হচ্ছে টিস্যু দিয়ে গঠিত। ঠিক আছে। তাহলে এই যে টিস্যু আছে, টিস্যু সেল, সেল দ্বারা গঠিত, সেল থেকেই টিস্যু হচ্ছে। তাহলে এই যে টিস্যুর যে ড্যামেজ, হ্যাঁ, এগুলো হতে পারে অ্যাকচুয়াল বা পটেনশিয়াল যে কোনো কারণে, এবং এটাই হচ্ছে আমাদের পেইন। আচ্ছা, তাহলে এই পেইনের নেচার কি হতে পারে? আমরা আসলে পেইনের নেচারকে যদি চিন্তা করি, এই পেইনের নেচার বা প্রকৃতি নির্ভর করে হচ্ছে কিসের উপরে? দেখবেন, নেচার অফ পেইন। তাহলে পেইন ইজ সাবজেক্টিভ, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ সিমটম। হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে আমরা আহ সকলেই জানি কোনটা সাবজেক্টিভ সিমটম, কোনটা অবজেক্টিভ সিমটম। তাহলে এই পেনটা থাকবে কিন্তু সাবজেক্টিভ। দ্যাট মিনস পেশেন্ট পার্টি কিন্তু আপনাকে বলবে যে স্যার আমার এখানে ব্যথা করছে, এমন জাতীয় ব্যথা করছে। এবং এটা দেখেন, এন্ড হাইলি ইন্ডিভিজুয়ালাইজড, হাইলি ইন্ডিভিজুয়াল। আমরা শুধুমাত্র হোমিওপ্যাথি ডাক্তাররাই যে ইন্ডিভিজুয়ালাইজেশনের কথা বলি তা না। দেখেন, এই কথাগুলো কিন্তু হোমিওপ্যাথির কথা না, এই কথাগুলো ইন জেনারেল মেডিকেল সায়েন্সের কথা। সেটা অ্যালোপ্যাথি বলেন বা অন্যান্য সেক্টরের বলেন, যেটাই বলেন না কেন। তাহলে পেইন ইজ সাবজেক্টিভ অ্যান্ড হাইলি ইন্ডিভিজুয়ালাইজড। তাহলে এটা সাবজেক্টিভ, আত্মপ্রকাশিত হয় এবং একেবারেই ব্যক্তিকেন্দ্রিক। কারণ কি, এক একজনের পেইনের নেচারটা এক এক রকম, এবং এই যে এক একজনের পেইনের নেচার এক এক রকম, তার অনুভূতিটা এক এক রকম, সেটার উপরে নির্ভর করে হচ্ছে আমাদের ঔষধগুলো। কারণ কি, দেখেন যে আপনি ডায়াস্কোরিয়ার ব্যথা এক রকমের পাচ্ছেন, ম্যাকফসের ব্যথা এক রকমের পাচ্ছেন, কলোসিন্থের ব্যথা আর এক রকমের পাচ্ছেন। তাহলে এই যে পেশেন্টের মানে এক একটা মেডিসিনই তো আমাদের পেশেন্ট। তাহলে সেই মেডিসিনটা কি করছে, এই যে ইন্ডিভিজুয়ালাইজেশন হয়ে যাচ্ছে, মানে তার নেচারটাকে বুঝতে পারছে। তদ্রূপ দেখবেন যে আপনি যদি একটা ক্যামোমিলার পেশেন্টের পেইনের কথা চিন্তা করেন, তাহলে তার পেইনের ক্যারেক্টারিস্টিক্স আর ম্যাকফসের পেইনের ক্যারেক্টারিস্টিক্স এর বিষয়টা আলাদা। তাহলে ম্যাকফসের যে পেশেন্ট, তার পেইন এবং কলোসিন্থের পেইন, এগুলো হচ্ছে কিছুটা ডিফার করে। এই জন্য হাইলি ইটস স্টিমুলাস ইজ ফিজিক্যাল অর অ্যান্ড অর মেন্টাল ইন নেচার। তার মানে আমরা কি এটা স্টিমুলেশন দিচ্ছে কি, এটা আমাদের শরীর বা মন যে কোনো জায়গাতেই এ একটা মানে অনুভূতি বা উদ্দীপক আকারে কাজ করে। ঠিক আছে, এই ব্যথাটা আমাদের ফিজিক্যালি হতে পারে বা মেন্টালি হতে পারে। এবং সে কি করে দেখেন, ইট ইন্টারফেয়ার্স দ্য পার্সোনাল রিলেশনশিপ, দ্য ইনফ্লুয়েন্স দ্য মিনিং অফ লাইফ। দ্যাট মিনস আপনার যে পার্সোনাল রিলেশনশিপ, সে আপনার ওয়াইফের সাথে সম্পর্ক, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক, আপনার বাবার সাথে সম্পর্ক, এরকম কিছু পার্সোনাল রিলেশনশিপেও কিন্তু এই ব্যথা অনেক সময় কি করে আমাদের লাইফকে হ্যাম্পার্ড করে। ঠিক আছে, প্রভাব করে, ইনফ্লুয়েন্স অফ দ্য মিনিং অফ লাইফ। আপনি আমরা আসবো সামনে এই কথাগুলোর অর্থগুলো বোঝার। কারণ কি, দেখেন একটা মানুষ ক্যান্সারের ব্যথায় ভুগছে, বা আমরা যদি বলি মাইগ্রেনের ব্যথায়, এটা দেখেন ইপিসোডিক পেইন, একটা একটা এপিসোড পর পর অনেক সময় মাইগ্রেনের পেইনটা আসে। তাহলে এই যে ব্যথাটা তার জীবনযাত্রার, তার পার্সোনাল লাইফকে যেমন যেমন হ্যাম্পার্ড করছে, তার পার্সোনাল রিলেশনশিপ, সে তার ওয়াইফ অনেক সময় তার প্রতি বিরক্ত হতে পারে যে না এরকম করছে কেন। হতে পারে এরকম, সব ক্ষেত্রেই যে হবে তা কিন্তু নয়, কিন্তু হতে পারে। এটাই বলা হচ্ছে অনলি দ্য পেশেন্ট নোজ whether pain is present and how the experience feel। তার মানে একমাত্র অনলি দ্য পেশেন্ট, ওই যে সাবজেক্টিভ বললাম আমরা, পেইন ইজ সাবজেক্টিভ। তাহলে একমাত্র পেশেন্টই, অনলি দ্য পেশেন্ট, একমাত্র রুগী সেই অনুভব করতে পারে তার ব্যথাটা কোথায়, কোথায় ব্যথা, এবং এই ব্যথার অনুভূতি কি, এই ব্যথার ব্যক্তিটা কি, সেটা সে
হাউ দ্য এক্সপেরিয়েন্সড ফিল, সেই এক্সপেরিয়েন্সটা সে নিজেই ফিল করতে পারে। আপনি দেখবেন যে একজন মুমূর্ষু ক্যান্সারের রোগীর ব্যথার অনুভূতি কিন্তু তার পাশের মানুষ বা তার একান্ত আপনজন, তার মা বা তার ওয়াইফ কিন্তু এতটা কষ্ট পায় মানুষে, একজনের কষ্ট দেখে আরেকজন কষ্ট পায়, কিন্তু এই যে অনুভূতিটা, এটা পাওয়াটা খুব কঠিন। তাহলে এইটা কি হতে পারে? পেইনটার নেচার মে নট বি ডাইরেক্টলি proportional to amount of tissue damage, may not be directly proportional to amount। এই যে নেচার অফ পেইনটা আসলে এই টিস্যু ড্যামেজের অ্যামাউন্টের উপরে নির্ভর করে না, সাধারণত ডাইরেক্টলি সরাসরি নির্ভর করে না। তাহলে আমরা পেইনের সাইন সিমটমে কি বুঝতে পারি? সাইন অ্যান্ড সিমটমস অফ পেইন। আমরা ব্যথার, এখন হয়তো বা বলবেন যে স্যার ব্যথার আবার সাইন সিমটম কি? ব্যথা তো ব্যথাই, আমি ব্যথা অনুভব করছি এটাই, কিন্তু আসলে ব্যথার সাথে আমরা এখানে সাইন অ্যান্ড সিমটমস দুটো জিনিস বলেছি। তাহলে কি হতে পারে, আপনি কি দেখতে পারেন? দেখেন ব্যথার সাথে সাথে কি হতে পারে? ইনক্রিজ রেসপিরেটরি রেট, মানে আপনার রেসপিরেটরি রেটটা বেড়ে যেতে পারে। রেসপিরেটরি রেট আপনি কি, আমাদের যে শ্বাস প্রশ্বাস, দ্যাট মিনস শ্বাস নেওয়া এবং ফেলে দেওয়া, ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন, এই দুটো মিলেই হচ্ছে রেসপিরেশন। তাহলে এই রেসপিরেশন রেটটা বেড়ে যেতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে, ঠিক আছে। পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রাকশন হতে পারে। পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রাকশন মানে আমাদের যে আর্টারি ভেইন আছে, এই যে ভেসেল গুলো, এগুলো কনস্ট্রিকশন হতে পারে। প্যালোর, দ্যাট মিনস আপনার মধ্যে চেহারার মধ্যে এই যে ব্যথার কারণে চেহারার মধ্যে একটা ক্ষীণতা ভাব চলে আসতে পারে, দেখতে ফ্যাকাশে টাইপের লাগতে পারে। এলিভেটেড বিপি, দ্যাট মিনস ব্যথা হলে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাডের যে গ্লুকোজ লেভেল, এই যে ব্লাডের গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যথার সাথে সাথে হতে পারে। আপনি একটা প্রচন্ড ব্যথার রুগীর আপনি একটু হার্ট রেট চেক করে দেখবেন, দেখবেন তার ট্রাকিকার্ডিয়া হয়ে গেছে, ঠিক আছে, হার্ট রেট 100 এর উপরে চলে গেছে। আপনি তার রেসপিরেটরি দেখা যাচ্ছে যে 26 বা 30 উপরে চলে গেছে, ঠিক আছে। তার ব্লাড প্রেশার মেপে দেখলেন, চেক করে দেখলেন, দেখবেন যে তার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। এই যে বিষয়গুলো, এগুলোর সাথেও আমরা ডিজিজের কম্পারিজন করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কি হতে পারে? ডায়াফোরসিস। ডায়াফোরসিস হচ্ছে, দেখবেন যে অনেকের ব্যথা হলে ঘেমে যায়, ঠিক আছে। একটা হঠাৎ করে ব্যথা পেয়েছে, ঘেমে যাচ্ছে, প্রচন্ড ঘেমে যাচ্ছে, এই যে এটাই হচ্ছে আপনার ডায়াফোরসিস। আচ্ছা, এরপর ডাইলেটেড পিপিল। আমাদের চোখের যে পিপিলটা আছে, ব্যথার কারণে আমাদের এই চোখের পিপিলটা ডাইলেট হতে পারে, প্রসারিত হতে পারে। এগুলো হচ্ছে আমরা ব্যথার সাইন্স, মানে ব্যথার সাথে রিলেটেড। আর কি পেতে পারি ব্যথার সাইন্স সিমটমের মধ্যে? আমরা আর কি পেতে পারি? মর্নিং। মর্নিং কি দেখেন, ব্যথা পেলে আমরা গুমড়িয়ে উঠি, কেঁদে উঠি, অনেকে কান্না করি না ব্যথার জন্য, অসহ্য ব্যথায় কান্না করে। ইভেন ব্যথার জন্য কি হয়, মনে হয় যে আমি নিজেকে কেটে ফেলি, এরকমও কিন্তু পেশেন্ট এসে আমাদের সামনে বলে যে না ডাক্তার সাহেব, আমার যখন পেটে ব্যথা হয়, বিশেষ করে যারা সিভিয়ার ডিসমেনোরিয়ায় ভুগে, যে মেয়েগুলো অসহ্য হয়ে যায়, অনেক অনেক মেয়েকে আমি দেখেছি যে উনি এরকম বলে যে আমি মনে হয় যেন পেটটা কেটে দেখি যে পেটের মধ্যে কি আছে, এত ব্যথা কেন, অন্য কারো এরকম ব্যথা হয় না। যদিও আসলে হোমিওপ্যাথির রেপার্টরিতে, বিশেষ করে মাইন্ড মেথডে, এই সিমটম গুলোর এক এক রকম মিনিং আছে, মেটাফরিক মিনিং করেন স্যারেরা। যাই হোক, আমরা ওদিকে যাব না, যেহেতু পেইন নিয়ে কথা, অবজারভেশনটা আমরা এর সাথে সাথে একটু খেয়াল করবেন। তাহলে এই যে গোংড়ানো, তাহলে ব্যথার সাথে তার হচ্ছে গোংড়ানো একটা ভাব চলে আসবে, গোংড়ায় বা কান্না করে, এটাই মর্নিং। আচ্ছা, গার্ডিং গার্ডিং দ্য এরিয়া, আপনার যে এরিয়াতে ব্যথাটা হচ্ছে, সে আপনার মনে করেন যে সেপটিক নি হয়ে গেছে, আপনার নি ফুলে গেছে, আপনি চেষ্টা করবেন কিন্তু ওই এরিয়াটাকে রক্ষা করতে, কারণ কেউ যেন হাত না দেয়। আর্নিকার পেশেন্ট গুলো কি করে দেখেন, তার ব্যথা, হোল বডিতে ব্যথা, সে কিন্তু তার বাড়ির খুব আপনজন, তার নাতি ছেলে বা নাতি, তাকে কিন্তু কোলে নিতে চায় না, তাকে আসতে দিতে চায় না তার কাছে। সে কিন্তু দূরে, মানে তার ব্যথাটা হয়তো বা অত তীব্র না, মানে ইন জেনারেলি আমরা পেইন স্কেলে আসবো, ব্যথাটা অতটা হয়তো বা ফিজিক্যালি না, কিন্তু সে মেন্টালি এতটা নিজেকে ভীত মনে করছে যে না, ওই মানুষটা যদি সাপোজ যে তার একটা নাতি ছেলে দৌড়ায় যাচ্ছে, মানে সে দৌড়ায় হয়তো বা তার মায়ের কাছে যাচ্ছে,
কিন্তু পেশেন্ট মানে আর্নিকা পেশেন্ট মনে করে যে না, ও পেশেন্টটা মানে আমার কাছে আসবে, মানে ওই বাচ্চাটা আমার কাছে, সেই জন্য সে নিজেকে গুটিয়ে ফেলে, ওকে আসতে নিষেধ করে, এরকম। রেস্টলেসনেস সকলেই জানেন খুবই অস্থির ভাব হতে পারে যাদের ব্যথা হয়, বিশেষ করে সিভিয়ার ব্যথা। ইরিটেবিলিটি, তাদের মধ্যে একটা ইরিটেবলনেস, খিটখিটে ভাব চলে আসে। আহ, আমরা টাইপস অফ পেইনের মধ্যে যাব, ব্যথার প্রকারভেদের মধ্যে যাব। দেখেন ব্যথার প্রকারভেদ গুলো আসলে নির্ভর করে কিছু অবস্থার উপরে। দেখেন পেইন ইন ক্লাসিফাইড বেসড অন ডিউরেশন, সময়, বেসড অন লোকেশন, কোথায় ব্যথাটা হচ্ছে, বেসড অন ইন্টেন্সিটি, তীব্রতার উপরে, বেসড অন ইটিওলজি, কারণের উপরে। তাহলে আমরা কিন্তু হোমিওপ্যাথ হিসেবে আমাদের দেখেন এই কথাগুলোই কিন্তু আমরা বলে থাকি, লোকেশন, সেন্সেশন, মোডালিটিস, কনকমিটেন্ট, ঠিক আছে। তাহলে কজেশন, তাহলে এই যে ডিউরেশন আমরা টাইম বলছি, লোকেশন কোথায় হচ্ছে, ইন্টেন্সিটি, তীব্রতা, ইটিওলজি, এগুলোর উপরে নির্ভর করে আসলে আমাদের এই ব্যথাটাকে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা আসি, এর সাথে এখন হয়তো বলবেন যে স্যার অ্যাকুইট পেন এবং ক্রনিক পেন, হ্যাঁ সেটাও হতে পারে, কারণ এই অ্যাকুইট এবং ক্রনিক এটাই যে ইন্টেন্সিটির উপরে নির্ভর করে বা ডিউরেশনের উপরে নির্ভর করে, অ্যাকুইট এবং ক্রনিক। এখন আমরা যে জায়গাতে আসতে চাচ্ছি সেটা টাইপস অফ পেইনের মধ্যে দেখেন বেসড অন ডিউরেশন, আমরা এখানে বললাম বেসড অন ডিউরেশন, ডিউরেশনের উপরে ব্যথাকে ভাগ করছি অ্যাকুইট, ক্রনিক, ডিউরেশন। আপনারা দেখেন অর্গাননের মতে আমরা স্বল্প সময়ের চিন্তা করি, দীর্ঘ সময়ের চিন্তা করি, এবং দীর্ঘ সময় বলতে অর্গাননের সূত্র অনুসারে হোমিওপ্যাথিক ডিজিজ গুলোকে অ্যাকুইট ডিজিজ সারা জীবনই অ্যাকুইট, ক্রনিক ডিজিজ সারা জীবনই ক্রনিক, এইভাবেই কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। বাট আমরা মেডিকেল সায়েন্সের যে জায়গাতে, সেখানে কিন্তু ডিউরেশনের একটা ভাগ আছে। সাধারণত এর এই ভাগটা অনেক আগের প্র্যাকটিস অফ মেডিসিনের কথা বলছি, সেখানে কিন্তু একটা টাইম লিমিট ছিল, মানে অ্যাকুইট, সাব অ্যাকুইট এন্ড ক্রনিক এই বিষয়টি ছিল। কিন্তু পরবর্তীতে অ্যাকুইট আর ক্রনিক, সাব অ্যাকুইটটাকে অতটার গুরুত্ব দেওয়া হয়নি, অ্যাকুইট এবং ক্রনিক, এবং সেটাও নির্ভর করে কিছু ডিজিজ কন্ডিশনের উপরে। কারণ দেখা যাচ্ছে যে আগে ছিল যে কিছু সময় থেকে, মানে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন, বা লাইক এস 1 মান্থ, ইটস অ্যাকুইট। কিছু কিছু জায়গায় দেখবেন যে 3 মান্থ পর্যন্ত কোনো ডিজিজের ক্ষেত্রে অ্যাকুইট বলা হচ্ছে, কিছু ডিজিজের ক্ষেত্রে 6 মান্থ পর্যন্ত অ্যাকুইট বলা হচ্ছে। আমরা যেহেতু পেইনের ক্ষেত্রে আসি, তাহলে অ্যাকুইট পেইন, ক্রনিক পেইন। ক্রনিক পেইনের ক্ষেত্রে দেখবেন যে আরো কিছু প্রকারভেদ করা হয়েছে, ক্রনিক নন ক্যান্সার পেইন, ক্রনিক নন ক্যান্সার পেইন, ক্রনিক ক্যান্সার পেইন, ক্রনিক ইপিসোডিক পেইন। ইপিসোড মানে তো বুঝেন যে একটা সময় পর পর আসা। আচ্ছা, এখন এই অ্যাকুইট পেইনটা আসলে কি, আমরা অ্যাকুইট পেইনের ক্ষেত্রে কি বুঝবো? দেখেন, when pain lasts only throughout the expected recovery period, it is described as acute pain। তার মানে কি, আপনার এই ব্যথাটা মানে জাস্ট রিকভারি হয়ে যাবে খুব দ্রুতই, ফর দ্য এক্সপেক্টেড রিকভারি পিরিয়ড। আপনি যে সময় পর্যন্ত আসলে চিন্তা করছেন এই স্বল্প সময় বোঝায়, যেহেতু এক্সপেক্টেড। আনএক্সপেক্টেড রিকভারি পিরিয়ড হলে তো সাধারণত অনেক দীর্ঘ সময়, সেখানে আমরা তো যাব ক্রনিকের দিকে। তাহলে এটা হচ্ছে অ্যাকুইট পেন। এবং অ্যাকুইট পেনের ক্ষেত্রে কি থাকবে? অ্যাকুইট পেন ইজ প্রোটেক্টিভ, হ্যাজ অ্যান আইডেন্টিফাইবল কজ, মানে আপনি কজটাকে আইডেন্টিফাই করতে পারছেন। এই এই অ্যাকুইট পেনটাকে আপনি প্রোটেক্ট, মানে পেনটা যে কারণে হচ্ছে সেই জায়গাটাকে আপনি প্রোটেকশনে যেতে পাচ্ছেন, প্রতিরোধে যেতে পাচ্ছেন। ইজ অফ শর্ট ডিউরেশন, সময়টা কম থাকবে, and has limited tissue damage। এবং ওই যে আমরা সংজ্ঞাতে বলেছিলাম আনপ্লেজেন্ট সেন্সেশন, এবং তার সাথে টিস্যু ড্যামেজের একটা বিষয় ছিল। তাহলে এই টিস্যু ড্যামেজটা থাকবে লিমিটেড, ইমোশনাল রেসপন্স, এবং এই ইমোশনাল রেসপন্সটাও অ্যাকুইট পেনে কম থাকে। ইভেনচুয়ালি রিজলভ, এটা সাধারণত খুব দ্রুতই সেরে যায়, উইথ আর উইদাউট ট্রিটমেন্ট, উইথ অর উইদাউট ট্রিটমেন্ট, ইটস ইভেনচুয়ালি রিজলভ উইথ অর উইদাউট ট্রিটমেন্ট। মানে অ্যাকুইট পেনটা অনেক সময় ট্রিটমেন্ট প্রয়োজন, মানে ওষুধ প্রয়োজন হতে পারে, ওষুধ নাও লাগতে পারে, আফটার অ্যান ইনজুরি এরিয়া হিল, এবং সেই এরিয়াটা হিল হয়ে যেতে পারে। এখন সে মনে করেন যে আমরা অনেক সময় কি করি, বাইক অ্যাক্সিডেন্ট করে না, অথবা আমরা ছোটবেলাতে যখন স্কুলে পড়েছি তখন স্যারেরা বেত দিয়ে মেরেছে, অথবা যেটা হতে পারে যে আপনি সিঁড়ি দিয়ে নামছেন, আপনার পা ফসকে একটু পড়ে গেছেন, যেটাকে স্প্রেন বলা হয়, মস্কে যাওয়া বলা হয়, ঠিক আছে।
এই যে স্পেনটা হয়তো বা অনেক সময় ওষুধ ছাড়াই আপনি যদি জাস্ট ম্যানেজমেন্টের চিন্তা করেন, ঠিক আছে, একটু বরফের সেক দিলেন প্রথমে, কিছুদিন বরফের সেক দেওয়ার পরে আপনি এরপরে যে কিছুদিন পরে একটু গরম সেক দিলেন, দেখবেন যে উইদাউট মেডিসিন ব্যথা কিন্তু চলে গেল। এটা একটা। আর এই স্প্রেনটা যদি মনে করেন যে ওখানে লিগামেন্টাল টেয়ার হয়ে যায়, লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, তাহলে সেখানে তো আসলে আপনাকে ব্যথার মানে ঔষধের দিকে যেতে হবে। তাহলে এই অ্যাকুইট পেনটা কি হয়, কমপ্লিট পেইন রিলিফ ইজ নট অলওয়েজ অ্যাচিভেবল। কমপ্লিট পেইন রিলিফ ইজ নট অলওয়েজ অ্যাচিভেবল। সবসময় যে আপনি এই পেইনটাকে রিলিফ হয়ে যাবে এরকম না, বাট রিডিউসিং পেইন টু এ টলারেবল লেভেল ইজ রিয়ালিস্টিক। মানে বাস্তবিক পক্ষে ব্যথাটা কি হয় আপনার, হয়তোবা আপনি পেইনটা রিডিউস হয়ে যায়, সবসময় যে অ্যাকুইট পেইন আপনার চলে যাবে হঠাৎ করে এরকমও না, কিন্তু কমপ্লিটলি পেইন রিলিফ ইজ নট অলওয়েজ অ্যাচিভেবল। আপনি পারবেন সবকিছু, অনেক সময় ব্যথাটা একটু থেকে যায়। আচ্ছা, আনরিলিভেবল অ্যাকুইট পেইন ক্যান প্রোগ্রেস টু ক্রনিক পেইন। এই যে আমরা প্রথমে যে কথাটা বললাম, কমপ্লিট পেইন রিলিফ ইজ নট অলওয়েজ অ্যাচিভেবল, মানে এই অ্যাকুইট পেইনটা যে কমপ্লিটলি আপনার চলে যাচ্ছে তা না, এটা অনেক সময় থাকতে থাকতে কি হচ্ছে, ওই যে আনরিলিভেবল অ্যাকুইট পেইন ক্যান প্রোগ্রেস টু ক্রনিক পেইন, এটাই ক্রনিক পেইনের দিকে চলে যাচ্ছে। এখন যদিও এখানে হোমিওপ্যাথির সাথে একটু দ্বিধাদ্বন্দ্বের একটা বিষয় আছে, কারণ কি আমরা অর্গাননের সূত্রের মধ্যে যেটা বলছি যে ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ সবসময় ক্রনিক, অ্যাকুইট ডিজিজ সবসময় অ্যাকুইট, যদি এগুলো নিয়ে অনেক সময় তর্ক বিতর্কের তৈরি হয়। যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমার জায়গাটি হচ্ছে এরকম যে আমরা চিন্তা করব কি যে ব্যথাটা আপনার ন্যাচার, এই যে টাইপস ই করলাম আমরা, ন্যাচার ই করছি, ধীরে ধীরে আসি আমরা, দেখবেন ক্রনিক পেইনের দিকে, আমরা অ্যাকুট থেকে ক্রনিকে যাচ্ছি। ক্রনিক পেইন ইজ দ্য পেইন দ্যাট লাস্ট লঙ্গার দেন 6 মান্থ। একটু খেয়াল করেন, আমরা এখানে বলেছি লাস্ট লঙ্গার দেন 6 মান্থ, 6 মাসের অধিক। তাহলে এই যে 6 মাস এন্ড ইজ কনস্ট্যান্ট টু রিকারিং মানে রিকার হতে পারে, ফিরে আসতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, সবসময় একই রকম থাকতে পারে। অনেক সময় পেশেন্ট এসে বলে না যে ডাক্তার সাহেব আমার ব্যথাটা থেকে যাবে। আমি আজকে নিজেও মানে সকাল থেকে যতগুলো, আমি সাধারণত এত পেশেন্ট দেখি না, আজকে একটু পেশেন্টের চাপ ছিল, যা পেশেন্ট বেশিরভাগই ব্যথার পেশেন্ট আসে। একটা ব্যথার পেশেন্ট যেটা দেখলাম, ওনার কথা হচ্ছে যে আমি জাস্ট তাকে, আমরা বলি না যে তার অ্যামিলিয়েশন এবং অ্যাগ্রাভেশন এইটা বের করার জন্য, তার কাছ থেকে কোনো মতেই আমার পক্ষে বের করানো সম্ভব হলো না তার আসলে ব্যথাটা কখন কমে বা কখন বাড়ে। তার একই কথা বারবার আমি মানে রিপিট করেছি, অনেকবার রিপিট করেছি, বাট তার একই কথা, ব্যথা আমার সব সময় একই রকম। আমি অনেক সময় ডাইরেক্ট প্রশ্ন করে তাকেই করেছি, যে যদি হোমিওপ্যাথিতে ডাইরেক্ট কোশ্চেন করাটা অর্গানন বিরোধী বলা হয়, বাট আমার কাছে মনে হয় যে পেশেন্ট আপনাকে সবসময় সবকিছু দিবে না। সেই জায়গা থেকে আপনাকে বের করার জন্য, কারণ পেশেন্টের মধ্যে এতটা ডিজিজ লেয়ার পড়ে যায়, অরিজিনাল পেশেন্টের ক্যারেক্টার পাওয়াটা কঠিন হয়ে যায়, যার কারণে অনেক সময় লিডিং কোশ্চেন করেও পেশেন্টকে বের করে নিয়ে আসতে হয়, মানে করতে হয় অনেক সময়। যাই হোক, সেটা সময় সাপেক্ষেও বিষয় থাকে। যারা অনেক রুগী দেখেন তারা কিন্তু খুব লিডিং কোশ্চেন করেই একটা ঔষধের নেচারকে বের করে নিয়ে আসেন পেশেন্টের মধ্যে থেকে। আচ্ছা, তাহলে এই যে পেইনের আমরা বললাম পেইনটা মোর দেন বা লঙ্গার 6 মান্থ, 6 মাসের অধিক, এবং সেটা কনস্ট্যান্ট থাকবে এবং অনেক ক্ষেত্রে রিকার হতে পারে, এবং সেই পেইনটা কি থাকবে, মাইল্ড টু সিভিয়ার ইন্টেন্সিভ, মানে কম থেকে ধীরে ধীরে বেশির দিকে যাবে, তীব্রতার দিকে যাবে। ইট ডাজ নট অলওয়েজ হ্যাভ অ্যান আইডেন্টিফাইবল কজ অ্যান্ড লিড টু গ্রেট পার্সোনাল সাফারিং। এটার যে কজ সেটা আইডেন্টিফাই করাটা কঠিন হয়ে যায়, সাধারণত পাওয়া যায় না অনেক সময়, এবং এটা কি হয়, আমার পার্সোনাল যে সাফারিংটা, ব্যক্তিগত মানে কষ্টগুলোকে বাড়ায় দেয়, ঠিক আছে, লিড টু গ্রেট পার্সোনাল সাফারিং। যেমন কি আপনি আর্থ্রাইটিস পেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেন, হেডেক যদিও বলা হয়েছে, আপনি মাইগ্রেনের পেন দেখবেন যে রিকভারি রেট সাধারণত, আমি অ্যালোপ্যাথির কথা বলবো, হোমিওপ্যাথিতে মাইগ্রেন খুব ভালো হয়ে যায়, মানে কিউরেবল, বাট অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে দেখবেন যে ওনারা এই পেইনটাকে কমাতে পারে না, দীর্ঘদিন তারা ওষুধ খেতে থাকে, এবং এই ওষুধ খেতে খেতে কিন্তু রোগীগুলো
হোমিওপ্যাথির দ্বারস্থ হন এবং তারা অনেকটা সুস্থ জীবনযাপন করেন। আর্থ্রাইটিসের পেন, এখন আর্থ্রাইটিসের পেন যে মনে করেন যে অস্টিও আর্থ্রাইটিস বা আপনার স্পন্ডলোসিস হয়ে গেছে, মাজার হাড় অস্টিওফাইট হয়ে গেছে, এই পেইন গুলো মানে যেহেতু অর্গানিক চেঞ্জ হয়ে গেছে, ওই জায়গার শেপ চেঞ্জ হয়ে গেছে, আপনি এই পেইনটাকে হয়তোবা রিডিউস করা যায়। কিন্তু দেখেন অ্যালোপ্যাথি মতে ওনারা পেইন কিলার দিচ্ছেন, স্টেরয়েড ওষুধ দিচ্ছেন, এর সাথে আরো কিছু কিছু ওনারা ওষুধ দেন, সাপ্লিমেন্ট দেন, তাতে পেইনটা কম থাকে, কিন্তু একেবারেই অ্যাকচুয়ালি পুরোপুরি চলে যায় না। বাট হোমিওপ্যাথিতে আমরা আর্থ্রাইটিসের পেইন অনেক 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 ক্ষেত্রে ভালো করতে সক্ষম হয়েছি। আপনি যদি সিম্পলি, আমি অন্য ড্রাগে যাব না, একেবারেই আপনি রাস্টক্স আর বায়োনিয়ার কথা যদি চিন্তা করেন, কমন মেডিসিন একেবারেই এগুলো দিয়েও কিন্তু আপনি অনেক পেশেন্টকে ভালো করতে পারেন। ঠিক আছে, এরপরে আসে পেরিফেরাল নিউরোপ্যাথি। লাইক আজ আমরা যদি ডায়াবেটিস পেশেন্টদের দেখবেন বেশিরভাগই হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই পেরিফেরাল নিউরোপ্যাথির পেন, পেরিফেরাল নিউরোপ্যাথির পেনও কিন্তু ক্রনিক পেন, এই পেনটা ধীরে ধীরে চলতেই থাকে আজীবন, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের জন্য। আচ্ছা, ক্রনিক পেনে কি হচ্ছে? দ্য পসিবল unknown cause of chronic pain, the possible unknown cause of chronic pain combined with the unrelenting nature and uncertainty of its duration. That means ওর নেচারটা, আমরা ওই যে প্রথম দিকে যে নেচার গুলো বললাম, এই নেচারের সাথে এবং এর ডিউরেশনের সাথে কিন্তু কোনো রিলেশন থাকে না। আচ্ছা, এই রিলেশন না থাকার কারণে পেশেন্টকে ফ্রাস্ট্রেটেড করে দেয়, হতাশ করে দেয়। ফ্রাস্ট্রেট পেশেন্ট হতাশ হয়ে যায়, ফ্রিকুয়েন্টলি লিডিং টু সাইকোলজিক্যাল ডিপ্রেশন। এবং এই ক্রনিক পেইন কি করে? আমাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়। সাইকোলজিক্যাল পেশেন্ট অনেক দেখবেন যে পেইনে ভুগতে ভুগতে সাইকোলজিক্যাল পেশেন্ট মানে পাগল হয়ে গেছে, সোজা কথা, ইভেন সুইসাইড করতে চাই। আমরা খুব কমনলি অরামের কথা চিন্তা করি, যে সুইসাইডের কথা চিন্তা করলে নাট্রাম সালফের বিষয় চিন্তা করা হয়, কিন্তু অরামকেই খুব বেশি চিন্তা করি, যে পেশেন্ট যদি বলেই ফেলে যে ডাক্তার সাহেব যেন আমার মনে হয় আমি সুইসাইড করি, বা সুইসাইড এসে অ্যাটেমও নেয় কয়েকবার, এরকম হিস্ট্রি পেলে আমরা অরামকে কিন্তু এই ব্যথার জন্য, ইভেন অরামের মধ্যে দেখবেন আসেই যে আপনি যদি ডেস্কটপ গাইডে দেখেন যে পেইনের কারণে সে সুইসাইডের অ্যাটেম নিচ্ছে বা সুইসাইডের চিন্তা করছে, এই জায়গাগুলো কিন্তু আমরা মেডিসিনের চিন্তা চলে আসে হোমিওপ্যাথির এই জায়গাগুলো। কিন্তু মানে আমরা ইন জেনারেল মেডিকেল সায়েন্স, দ্যাট মিনস অ্যালোপ্যাথি মেডিকেল সায়েন্সে কিন্তু এই চিন্তাগুলোকে ওনারা করে না, ওনারা জাস্ট একটা সাইকোলজিক্যাল ডিজিজের মধ্যে ফেলে দেন এবং সেই মোতাবেক তারা ট্রিটমেন্ট করেন। বাট আমরা ঔষধ দিলে এই ব্যথাগুলো কিন্তু চলে যায়। ইভেন আমি আমার একটি পেশেন্টের কথাই বলছি, যদিও ওনারা খুব বেশি দিন মানে ট্রিটমেন্ট করেননি, বাট ওই এপিসোড থেকে তাকে আসলে মুক্তি দেওয়া সম্ভব হয়েছিল জাস্ট আরাম দিয়েই। যে এবং ওই পেশেন্টটা 2-3 বার, প্রায় 3বারের কাছে যতটুকু শুনেছি যে উনি সুইসাইড করার চিন্তা, গোপনে আরো কতবার করতে গিয়েছেন জানি না, মানে ওনাকে 3বার ফিরিয়ে নিয়ে এসেছেন ওনার আত্মীয়রা। সেখানে অরাম তার ওই সময়কার পেনটাকে কমাতে সক্ষম হয়েছে। পরবর্তীতে আসলে ওই যে বললাম, আমরা তো আসলে হোমিওপ্যাথি ডাক্তার, কিছু ক্ষেত্রে পেশেন্ট আমাদের প্রতি কেন জানি না মানে ফেথ রাখতে পারেন না। অনেকেই আসলে মানে সেই সোশিও ইকোনমিক কন্ডিশনে যেন আটকিয়ে যায়। যাই হোক, দেখেন অ্যাসোসিয়েটেড সিমটমস অফ ক্রনিক পেইন, ক্রনিক পেইনের সাথে আমাদের কি কি সিমটম আরো থাকতে পারে? ফ্যাটিক থাকতে পারে, খুব ক্লান্ত ভাব, ক্লান্তি থাকে। যারা দীর্ঘমেয়াদী ব্যথায় ভোগে, এই রোগীগুলো আপনার সামনে আসলে দেখবেন যে তার চেহারার মধ্যে একটি ক্লান্তি ভাব চলে আসে, ঘুম হয় না রাত্রে, দ্যাট মিনস ইনসোমনিয়া, অ্যানোরেক্সিয়া, মানে খাবার খেতে ভালো লাগে না, ইভেন অ্যানোরেক্সিয়া নোভিসও দেখা দিতে পারে, দ্যাট মিনস তার খেতে ইচ্ছা করে না বাট বমি ভাব হয়, বমি হয়ে যায়, ওয়েট লস হয়, হোপলেসনেস, আশাহত হয়ে যায়। আমাদের তো আসলে লক্ষণ আছেই যে রোগ যেন আর ভালোই হবে না, রুব্রিক্স পাবেন আপনারা। অ্যাঙ্গার, অনেক সময় তার মধ্যে একটা রাগের বা ওই যে একটা কথা বলেছিলাম ইরিটেবিলিটি চলে আসতে পারে। এগুলো একটা ক্রনিক পেইনের নেচারের ক্ষেত্রে আসে। তাহলে এই জিনিসগুলো আমরা আর কি দেখতে, ক্রনিক পেইনের টাইপস এর মধ্যে ক্রনিক পেইন মেবি, আমরা অ্যাকুইট পেইনে যেরকম বলেছিলাম ক্রনিক নন ক্যান্সার পেইন, ক্রনিক ক্যান্সার পেইন, ক্রনিক এপিসোডিক পেইন, এই জিনিসগুলো আমাদের আসবে। তাহলে ক্যান্সার পেইনের মধ্যে, নন ক্যান্সার পেইনের মধ্যে, নন ক্যান্সার তো সকলেই বুঝেন যে ক্যান্সার যেখানে না আর ক্যান্সার, তাহলে
the chronic pain that resulted due to non-cancer disease, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা তো ক্যান্সার না। অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস, এগুলো তো মানে আপনার ক্যান্সার না, এগুলো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, ঠিক আছে, বয়সের সাথে সাথে হচ্ছে। তাহলে এই যে ক্রনিক পেইন গুলো, মনে করেন অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে, পিএলআইডির কেস, ঠিক আছে, আপনারা অ্যাভেলেবেল, এখন আমরা যদি সায়াটিকার কথা চিন্তা করি, খুবই অ্যাভেলেবেল, বিশেষ করে পিএলআইডি এবং সায়াটিকা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, স্পন্ডালাইসিস পাওয়া যাচ্ছে, সেটা সার্ভাইকাল বলেন আর লাম্বার বলেন। মানে আমার কাছে মনে হয় যে মোর দেন 70 to 80% পেইনের রুগী এখন এরকম। তাহলে এই যে পেশেন্ট গুলো, তাহলে এগুলো হচ্ছে নন ক্যান্সারাস পেন, নন ক্যান্সারাস, তাহলে কন্ডিশন ইজ টার্ম অ্যাজ ক্রনিক নন ক্যান্সার পেন। তাহলে এখন ক্রনিক পেনের ক্যান্সার কি হবে? ক্যান্সার পেন, and cancer pain is the pain that is caused by tumor progression. ক্যান্সার তো সাধারণত আপনারা সকলেই জানেন যে টিউমার আসলে বিনাইন এবং ম্যালিগনেন্ট, সেই ম্যালিগনেন্ট টিউমার প্রোগ্রেশনের কথাই বলা হচ্ছে এখানে। অ্যান্ড রিলেটেড প্যাথোলজিক্যাল প্রসেস, তার মানে ওটা তো একটা প্যাথোলজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে, ইনভেশন প্রসিডিউর। তাহলে একটা ক্যান্সার পেইনের যে ফেসিয়াল এক্সপ্রেশন আর নন ক্যান্সারাস পেইনের ফেসিয়াল এক্সপ্রেশন এক হবে না। ইভেন ওই যে কথাটা বললাম যে অনেক সময় পেইনের রুগী মৃত্যুর দিকে ধাবিত হওয়ার চিন্তা করে, মরে যেতে চাই। ইভেন আমি আমার জীবনে কয়েকটি পেশেন্টের পরবর্তীতে ওনাদের রিলেটিভের কাছ থেকে শুনেছি যে ওনারা আত্মহত্যা করেই মারা গেছেন। এরকম বেশ কিছু ইতিহাস আমি আসলে আমার নিজের পেশেন্টের ক্ষেত্রেই বলবো যে এটা আমার ব্যর্থতা যে তাদের রিলিফ দিতে পারি নাই। পরবর্তীতে ওনারা আসলে অ্যাটেম্পটেড সুইসাইড এবং তারা মারাও গিয়েছেন, এরকম বেশ কয়েকটির কথা আমি শুনেছি, মানে ওনার আত্মীয়দের মুখ থেকে। এটাই কারণ এটা ওই যে বললাম যে আমার ব্যর্থতা, হোমিওপ্যাথির হয়তো না, আমি ব্যক্তিগতভাবে পেইনটাকে কমাতে পারিনি। এর মধ্যে একটি পেশেন্টের কথা আমার খুবই মনে আছে। পেইন একেবারেই, আমরা যদি ক্যালি বায়ের কথা চিন্তা করি, ক্যালি বায়ের পেইনের কথাই বলবো, যে একেবারে পিন পয়েন্ট উনি যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি আমাদের স্ক্যাপুলার রিজিয়নের কথা চিন্তা করি, সেই স্ক্যাপুলার রিজিয়নের একটি জায়গা, নির্দিষ্ট জায়গাতে উনি একেবারে হাতের আঙ্গুল দিয়ে দেখান এবং ওই হাতের আঙ্গুলের জায়গাটাই ওনার ব্যথা করে। উনি কেন জানি না ক্যালিবাই দেওয়ার পরেও কাজ হয়নি, যদিও আমি পরবর্তীতে আরো কয়েকটি মেডিসিন দিয়ে ট্রাই করেছিলাম জাস্ট লোকেশনের উপরে ভিত্তি করে, বাট রেজাল্ট আসেনি। লাস্টিং তার একেবারেই কনস্টিটিউশন খুঁজেও চেষ্টা করেছি, হয়তোবা জানি না যে এখানে আমার ব্যর্থতা। তবে একটি বিষয় হয়তো আমি এখানে আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো, যে দেখেন আমরা ওই যে বললাম যে হোমিওপ্যাথি ঔষধ কখনো যদি সিলেক্টিভ মেডিসিন, একটু কাইন্ডলি এটা নোট ডাউন করবেন এবং আপনারা আপনাদের এক্সপেরিয়েন্সের সাথে মিলিয়ে দেখবেন, না মিললে আলাদা কথা, বাট এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। হোমিওপ্যাথি ঔষধ দ্যাট মিনস সিলেক্টিভ মেডিসিন, আপনার কাছে যদি মনে হয় ইটস 100% সিলেক্টিভ, সেই মেডিসিন দেওয়ার পরেও যদি কাজ না হয়, আমি অনেক পেশেন্টকে দেখেছি উনি ওই পেশেন্টের ওই ব্যথাটি আর ভালো হয় না এবং পেশেন্ট কোনো না কোনো কারণে ওই ক্যান্সার পেইনে চলে যায়, মানে তার পিছনে ক্যান্সারের হিস্ট্রি চলে আসে পিছনের দিকে, মানে সরি সামনের দিকে। সে পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে ওই পেশেন্ট গুলোর ক্যান্সার হয়েছে। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। যাই হোক, একটি রোগীলিপিও আমি হয়তো বলবো। তাহলে এই যে বললাম যে প্যাথোলজিক্যাল প্রসেস হচ্ছে ইনভেশন প্রসিডিউর, টক্সিসিটি অফ ট্রিটমেন্ট, মানে এখানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের কথাই বলা হচ্ছে, যদিও হোমিওপ্যাথি ট্রিটমেন্টেও টক্সিসিটি হয়, কারণ আপনি যদি ডোজেস ফরমেশন গুলো যদি, বিশেষ করে যেগুলো যে ড্রাগ গুলো আমরা লোয়ার পটেন্সিতে ব্যবহার করা হয় বা লোয়ার পাওয়ারে ব্যবহার করে খুব বেশি ব্যবহার করে, সেখানেও কিন্তু ড্রাগের টক্সিসিটি ডেভেলপ করতে পারে। ইনফেকশন অ্যান্ড ফিজিক্যাল লিমিটেশন, এগুলো হচ্ছে ক্রনিক ক্যান্সার পেইনের কথা বললাম। দেখেন অ্যাপ্রক্সিমেটলি 70 to 90% পেশেন্ট উইথ অ্যাডভান্সড ক্যান্সার এক্সপেরিয়েন্স পেন, তাহলে 70 to 90%। এই যে অ্যাডভান্স ক্যান্সার পেশেন্ট গুলো, এগুলো এই ব্যথায় ভোগেই, তাদের মধ্যে ব্যথা থাকেই।
আচ্ছা, এপিসোডিক পেইনের মধ্যে আমরা কি বললাম, আমরা অলরেডি মাইগ্রেনের কথা বলেছি। এইখানে মাইগ্রেনের কথাটাই আসছে, ক্রনিক এপিসোডিক পেইন, পেইন দ্যাট অকার্স স্পোরাডিক্যালি ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম ইজ এপিসোডিক পেইন। পেইন, তাহলে আমরা দেখেন প্রকারভেদ গুলো একটু মাথায় রাখেন, তাহলেই আমার কাছে মনে হয় যে রুগী দেখার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তাহলে কি হচ্ছে, পেইন দ্যাট অকার্স স্পোরাডিক্যালি, পেইনটা বিক্ষিপ্ত ভাবে আসে ওভার দ্য এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, যে সময়টা থাকে সেই সময়, এই যে এক্সটেন্ডেড সময় পর পর, এই যে এটাই হচ্ছে এপিসোডিক পেন। আপনার মাইগ্রেনের ব্যথা দেখবেন অনেক, যদিও আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর 3 দিন 5 দিন 7 দিন 1 মাস 1 বছর, অমাবস্যা পূর্ণিমা, এই বিষয়গুলো কিন্তু আমাদের রেপার্টরিতে আছে। বাট কি হচ্ছে দেখেন, দ্য পেইন, এই সিমটম গুলো থেকে আমরা রুগীদেরকে ওষুধ দিয়ে কিন্তু ভালো করতে পারি। তাহলে পেইন এপিসোড লাস্ট ফর আওয়ার্স, আমি যে কথাটা আগেই বললাম, ঘন্টার ক্ষেত্রে হতে পারে, ডেজ এর ক্ষেত্রে হতে পারে, উইকস এর ক্ষেত্রে হতে পারে, ইভেন মান্থের ক্ষেত্রেও হতে পারে, বা ইভেন ইয়ারের ক্ষেত্রেও হতে পারে, বছরে একবার আসে, এরকমও আছে। তাহলে আমরা এই যে মাইগ্রেনের পেইন গুলো দেখবেন, যে যারা মাইগ্রেনে হেডেক নিয়ে ভুগছে, এই পেশেন্ট গুলো বলে যে ডাক্তার সাহেব এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যথা হয়, অথবা আমার এই ব্যথাটা এতদিন পর পর আসে। আপনি পেইনের নেচার দেখেন, সেন্সেশন দেখেন, ঔষধ দেন। বিশেষ করে মাইগ্রেনের ব্যথাতে রুগী ভালো থাকে, এতটুকুই বলবো, অনেক ভালো থাকে। আচ্ছা, আমরা এবার ক্লাসিফিকেশন আসবো লোকেশনের উপর। দেখেন, লোকেশন, আমরা তো বলি লোকেশনকে আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি। দিস ইজ বেসড অন দ্য সাইট অ্যাট হুইচ দ্য পেইন লোকেটেড, কোথায় আছে। হেডেক, মাথা ব্যথা, তাহলে মাথায় ব্যথা হলে মাথা ব্যথা। পিছনে ব্যাক পেইন, মাজা ব্যথা আমরা বলি, যদিও এখানে মাজার ক্ষেত্রে আমরা দুটো, একটা হচ্ছে লোয়ার ব্যাক আর আপার ব্যাক। আপার ব্যাক বলতে ডরসাল রিজিয়ন, পিঠ, আর লোয়ার ব্যাক বলতে আমাদের লাম্বার রিজিয়ন। তাহলে ব্যাক পেইন, জয়েন্ট পেইন, স্টোমাক পেইন, দ্যাট মিনস দেখেন কার্ডিয়াক পেইন। এই যে এক এক অঞ্চলের স্টোমাকে কি থাকে দেখেন, এখানে ভিসারা, তাহলে এই যে ভিসারাল পেইন একরকম। আমাদের যে ব্যাক, এখানে মাসেল থাকছে, জয়েন্ট, এই বোনস থাকছে, জয়েন্ট গুলো বোনস এন্ড লিগামেন্টস। তাহলে এই যে এক এক জায়গার ব্যথার নেচার গুলো কিন্তু এক এক রকম হবে, সেন্সেশন গুলো কিন্তু এক এক রকম হবে। কার্ডিয়াক পেন, ইটস এ ইনভলেন্টারি মাসেল, কার্ডিয়াক মাসেল, তাহলে এখানকার ব্যথা একরকম হবে। এই জন্য বলে রেফার্ড পেন, ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। আমাদের তো আছেই, যে যেমন সে একেবারেই খুব কমনলি আমরা বলি পরিবর্তনশীলতা, পালসিটিলা আছে, টিউবারকুলিনামে আছে, আপনি ক্যালিবাইতেও পাবেন। তাহলে রেফার্ড পেন, পেন ডিউ টু প্রবলেম ইন আদার এরিয়াজ ম্যানিফেস্টেড ইন ডিফারেন্ট বডি পার্টস, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমরা যদি এক্সাম্পলের কথা বলি, আপনি জাস্ট কার্ডিয়াক পেন, অ্যাংজাইনার কথা যদি আপনি বলেন, বা এমআই এর কথা যদি চিন্তা করেন, একটু খেয়াল করবেন যে আমরা সবসময় হার্টের পেইন এবং আমাদের স্টোমাকের যে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিসের বা গ্যাস্ট্রালজিয়া যেটাকেই বলি না কেন আমরা, গ্যাস, একেবারে সোজা বাংলায় যদি আমরা খাস বাংলায় বলি, গ্যাসের ব্যথার কথা বলি, গ্যাসের ব্যথা এবং হার্টের ব্যথার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। যদিও জাস্ট আপনার অ্যাপেক্স, মানে হার্টের যে অ্যাপেক্স, এই অ্যাপেক্সের পরেই হচ্ছে আমাদের ডায়াফ্রাম, ডায়াফ্রামের নিচেই হচ্ছে আমাদের ফান্ডাস অফ দ্য স্টোমাক। তাহলে এই ফান্ডাস অফ দ্য স্টোমাকে যখন গ্যাস ফর্মেশন হয়, তখন কিন্তু একটা খোঁচা মারা ব্যথা দেয়, ঠিক আছে, খোঁচায়, যেমন খোঁচায় স্টিচিং হয়, এরকম ব্যথা কিন্তু দেয়। বাট হার্টের পেইনটা দেখেন, এটা কিন্তু আপনার সাধারণত বাম শোল্ডারে, দ্যাট মিনস বাম হাতে বা বাম শোল্ডারের দিকে রেডিয়েট হবে, এই যে রেডিয়েট পেন। বাট গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু বাম দিকে রেডিয়েশন হয় না। গ্যাসের ব্যথার সাথে আপনারা খেয়াল রাখবেন যে ওর মানে ডাইজেশন কিছু প্রবলেম রিলেটেড থাকে, বমির একটা বিষয় থাকে, বমি বমি ভাবে নশিয়ার একটা বিষয় থাকে, তারপর হার্ট বার্নের একটা, ইপিগ্যাস্ট্রিক পেইনের বা ইপিগ্যাস্ট্রিক বার্নিং এর একটা বিষয় থাকে। বাট হার্টের এই যে এমআই এর ব্যথা বা অ্যাঞ্জিনার ব্যথার ক্ষেত্রে আমি বললাম কি, বাম দিকে, অনেক সময় ডানেও রেফার করে, বিশেষ করে হাতের মধ্যে প্রচন্ড রকমের সমস্যা তৈরি এবং খামচে ধরার মতো একটা ব্যথা তৈরি হয়, ঠিক আছে। এটা অনেক সময় দেখবেন যে এই যে লেফট দিকে চলে যাচ্ছে তার, বাট চেস্টে ব্যথা নেই,
উইথ অর উইদাউট চেঞ্জ। এই জন্য এক্সাম্পল কার্ডিয়াক পেন মে বি ফেল্ট ইন শোল্ডার অর লেফট আর্ম। শোল্ডার যেহেতু হার্ট বাম দিকে থাকে, হার্ট শুধু কিন্তু বাম দিকে থাকে না, হার্টের 3 ভাগের 2 ভাগ থাকে বাম দিকে, 1 ভাগ থাকে ডান দিকে। উইথ অর উইদাউট চেস্ট পেন, এই কথাটি বলা আছে। তাহলে আমরা এই যে লোকেশন চিন্তা করলাম, লোকেশনের উপরে ব্যথাগুলো। এখন যাদের মনে করেন যে মেয়েদের ডিসমেনোরিয়ার পেইন হচ্ছে, তাহলে ডিসমেনোরিয়ার পেইন তো আপার অ্যাবডোমেনে হবে, এটা লোয়ার অ্যাবডোমেনে হবে। পেইন বেসড অন ইন্টেন্সিটি, তীব্রতার উপরে নির্ভর করে আমরা ব্যথাকে ভাগ করছি মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড, মডারেট, সিভিয়ার। তাহলে এইবার আসেন পেইন স্কেল। এই বিষয়টা একটু আমরা যদি ভালো করে বুঝি তাহলে আমাদের জন্য অনেক ক্ষেত্রে সুবিধা হয়। কি সুবিধা হয় আসি, দেখেন পেইন ম্যানেজমেন্ট স্কেল বলা হয়। এই স্কেল দিয়ে বিশেষ করে যদি আপনারা এখন যে হসপিটালগুলোতে বিশেষ করে প্যালিয়েটিভ কেয়ার ডিপার্টমেন্ট আছে, এই প্যালিয়েটিভ কেয়ার ডিপার্টমেন্ট গুলোতে এই পেইন স্কেল ম্যানেজমেন্ট বা পেইন ম্যানেজমেন্ট স্কেল যেটাই বলি না কেন, এনারা এটা খুবই ফলো করে। কারণ কি, প্যালিয়েটিভ কেয়ার ডিপার্টমেন্ট কোনটা, যেখানে আসলে রোগটাকে প্যালিয়েশনই দিতে হয়। একটা ক্যান্সার যে ভালো হচ্ছে না, তার পেইনটাকে প্যালিয়েশন দেওয়ার জন্য ওনারা চেষ্টা করে। অ্যানকালাইজিং স্পন্ডালাইসিসের পেশেন্ট, তার হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, বেঁকে গেছে, মানে বোনসের যে লাম্বার স্পাইন এটা রিডিউস হয়ে গেছে, সিভিয়ার পেইন হচ্ছে, এরা কিন্তু স্কেলিং করে। দেখেন স্কেলিং এর হিসাবটা হচ্ছে 10 পর্যন্ত, 0 থেকে 10, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আপনারা ছবিগুলো একটু খেয়াল করেন, দেখেন হাসি মুখ, কোনো সমস্যা নেই, হার্ট লিটল বিট, একটু দেখেন মুখ ওরকমই আছে, খুব বেশি না, বাট চোখের ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে। এই জায়গায় দেখেন মুখভঙ্গি একটু চেঞ্জ হচ্ছে, 4 এসে 6 এসে দেখেন চোখগুলোর ক্ষেত্রে একটু অন্যরকম কালার চেঞ্জ হয়ে গেছে। যখন সিভিয়ার পেইন হয়ে যাচ্ছে তখন কিন্তু তার পুরোটাই চেঞ্জ, এবং যখন তার অসহ্য ব্যথা হচ্ছে তখন কিন্তু আর এক রকম। তাহলে এই যে নো পেইন, মাইল্ড, মডারেট, সিভিয়ার, পোস্ট পেইন ইমাজিনেবল, মানে অসহ্য, মানে কল্পনাতীত ব্যথা যখন স্কেলে 10 চলে যাবে। এখন এই যে ইন্টেন্সিটির উপরে ভিত্তি করে আমরা পেয়েছিলাম মাইল্ড, মডারেট, সিভিয়ার। আমরা স্কেলটা তো সবাই দেখলেন, এই স্কেলের উপরে ডিপেন্ড করতে মাইল্ড পেন কি হবে, পেইন স্কেল রিডিং ফ্রম 1 to 3, এই 1 থেকে 3 মধ্যে থাকলে সেটাকে আমরা বলবো মাইল্ড। এই যে 1 থেকে 3, এই যে মাইল্ড, এইটুকু। এরপরে যদি আমরা মডারেট পাই 4 থেকে 6, একটু খেয়াল করেন 4 থেকে 6, এই যে মডারেট। সিভিয়ার পেইনের ক্ষেত্রে 7 থেকে 10, আর 10-এর যখন 10 ক্রস করে যাচ্ছে তখন কিন্তু তার মধ্যে কি বললাম, পোস্ট পেইন ইমাজিনেবল, মানে আপনি কল্পনাও করতে পারছেন না এতটা ব্যথা হচ্ছে তার। এটা হচ্ছে পেইনের ইন্টেন্সিটির উপরে নির্ভর করে আমরা ব্যথাকে ভাগ করলাম। ব্যথাকে যদি আমরা ভাগ করতে পারি ইটিওলজি, কারণের উপরে, একটা হচ্ছে নন সেসেপ্টিভ পেইন, নিউরোপ্যাথিক পেইন। এই জায়গাটায় একটু আমরা এখন এখানে দেখবেন যে সোমাটিক পেইন, ভিসারাল পেইন, ওই যে আমরা লোকেশনের কথা বলেছিলাম, একটু খেয়াল করবেন যে আমরা লোকেশন বলেছিলাম হেডেক, ব্যাকএক, জয়েন্ট পেইন, স্টোমাক পেইন, কার্ডিয়াক পেইন। এই জায়গাটায় আমরা এই জায়গা থেকে একটু বিশ্লেষণ করতে পারবো। ক্লাসিফিকেশন অফ পেইন বেসড অন ইটিওলজি, কারণের উপরে। নন সিসেপ্টিভ পেইন সাধারণত সোমাটিক পেইন এবং ভিসারাল পেইন, এটা হচ্ছে নন সিসেপ্টিভ পেইন। আর নিউরোপ্যাথি, নিউরো মানে কি নার্ভ, কথা বুঝেন, আর নন সিসেপ্টিভ মানে নার্ভ থেকে, সব পেইনের সাথেই নার্ভ জড়িত, সব পেইনের সাথেই নার্ভ জড়িত, নার্ভ ছাড়া আসলে পেইন হয় না। কারণ কি, নার্ভের মধ্যে দুটো বিষয়, একটা সেন্সরি, একটা মোটর। তাহলে এখন এই নার্ভের এর মেকানিজম, প্যাথোফিজিওলজি আবার অনেক বড়, যাই হোক আমরা ওই দিকে যাবো না, কখনো যদি সময় হয় চেষ্টা করব। তাহলে দেখেন সোমা, সোমা মানে দেহ, তার মানে দেহের পেন। ভিসারাল পেন, ভিসারা আমরা কিন্তু অলরেডি বলেছি অ্যাবডোমেন, অ্যাবডোমেনের মধ্যে থাকে না একেবারে, দেখেন আমাদের টোটাল অ্যাবডোমেনের মধ্যে ভিসারা ভরা। কি আছে,
আপনি একটু খেয়াল করেন, স্টোমাক আছে, তারপরে ডিউডেনাম আছে, জিওজেনাম আছে, ইলিয়াম আছে, সিকাম আছে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, ঠিক আছে, সিগময়েড কোলন, রেকটাম এনাল ক্যানেল। এর সাথে কি আছে? লিভার আছে, স্প্লিন আছে, গলব্লাডার আছে, ঠিক আছে, প্যানক্রিয়াস আছে। আমরা যদি ইউরিনারি ব্লাডারে আসছি, কিডনি আছে, ইউরেটার আছে। মেয়েদের ক্ষেত্রে গেলে আমরা ভিসারা পাচ্ছি, ইউটেরাস আছে, ফ্যালোপিয়ান টিউব আছে, ওভারি আছে। এই যে ভিসারা গুলো, এখানে একটা পেইন হয়, এটা ভিসারাল পেইন। সোমাটিক মানে দেহ, আমরা আসবো। নন সিসেপটিভ পেইনের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন আর সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেইন, মানে নার্ভ রিলেটেড একেবারে। আপনারা জানেন যে নার্ভাস সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেইন এবং স্পাইনাল কর্ড, ব্রেইন এবং স্পাইনাল কর্ড, মানে এই রিলেটেড ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে ডিজিজ রিলেটেড পেইন, সেটাকে হচ্ছে সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেইন। আর পেরিফেরাল যে ডিজিজ গুলো, মানে পেরিফেরাল থেকে যেটা আসছে, সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন। তাহলে এটা হচ্ছে ইটিওলজির উপরে নির্ভর করে। তাহলে আমরা এই যে ক্লাসিফিকেশন অফ ইটিওলজি, নন সিসেপটিভ পেইনের কি বলবো? আচ্ছা, নন সিসেপটিভ পেইন আমরা অলরেডি বলেছি যে দেখেন, এখানে কিন্তু পেইনটা নার্ভের সাথেও যুক্ত থাকলে এখানে সোমাটিক পেইনের একটা বিষয় বললাম কি, সোমাটিক পেইন। একটু নন সিসেপটিভ পেইন এক্সপেরিয়েন্সড when an intact properly functioning nerve system send signal that tissue are damaged, required attention and proper care. That means আমার বডির টিস্যু ড্যামেজ। আপনি মোটরসাইকেল থেকে পড়ে গেছেন, আপনার ব্রুস্ট হয়েছে, মানে ছিঁড়ে গেছে, আপনার একটা মাসেলে আপনি জাস্ট উপরে যে, আমরা যেহেতু স্কিন সেমিনার হচ্ছে, স্কিনের অ্যানাটমিতে দেখেছেন যে ডার্মিস ইপিডার্মিস লেয়ারের, ইপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস লেয়ারের যে বিষয়গুলো আমরা বলেছিলাম। তাহলে এখানের যে টিস্যু ড্যামেজ গুলো হচ্ছে, এই জায়গাতে কি বললাম? রিকোয়ার্ড অ্যাটেনশন এন্ড প্রপার কেয়ার। এক্সাম্পলে দেখেন কি বললাম, কাট, ব্রোকেন বোন, অ্যালার্ট দ্য পারসন টু অ্যাভয়েড দ্য ফার্দার ড্যামেজ আনটিল ইট প্রপারলি হিল। দ্যাট মিনস আপনার কেটে গেছে, অনেক সময় হয় না যে আপনি যদি ঘরে কোনো কাজ করেন, সেই কাজ করতে করতে কি হয়, আপনার হাত কেটে গেছে। এছাড়াও কি হচ্ছে, আপনি মারামারি হয় অনেক জায়গায়, গ্রাম অঞ্চলে, এই মারামারি ঠেকাতে গেছেন, দেখবেন যে অনেকের ওই যে হাসুয়া বলা হয় বা দা বলা হয়, কেটে গেছে, কেটে যায় অনেকের। এই যে কাট, এটাকে বলা হচ্ছে আমরা কাট। এছাড়া কি হতে পারে, আপনার মানে পড়ে যে অ্যাক্সিডেন্ট করে ওপেন ফ্র্যাকচার হতে পারে। এই বিষয়গুলো আমাদের কিসের মধ্যে, এই নন সিসেপটিভ পেইনের মধ্যে আসতে পারে। আচ্ছা, নন সিসেপটিভ পেইনের মধ্যে আমরা বলেছিলাম সোমাটিক পেন। সোমা মানে দেহ, আমরা বলেছিলাম। তাহলে দেহের মধ্যে কি? দেহের মধ্যে তো ওই ভিসারাও আছে, বাট বা নার্ভও আছে, সব আছে, বাট আলাদা করা হয়েছে আপনাকে, মানে আমাদেরকে বোঝানোর জন্য, বোঝার জন্য। সোমা মানে দেহ, তাহলে সোমাটিক পেন, দিস ইজ দ্য পেন দ্যাট ইজ অরিজিনেটিং ফ্রম দ্য স্কিন। একটু ভালো করে বুঝি, স্কিন, মাসেল, বোন অর কানেকটিভ টিস্যু, এইগুলো থেকে যে ব্যথাগুলো আসে, তাহলে সেগুলোকে বলবো নন সিসেপটিভ পেন বা সোমাটিক পেন। যাই হোক, এই পেইনগুলোর নেচার দেখেন, দ্য শার্প সেন্সেশন। আমরা আমাদের পেইনের মধ্যে আমরা বলি না শার্প, ক্র্যাম্পিং, ঠিক আছে, ল্যান্সিনেটিং, টিয়ারিং, এই যে পেইনের ভাগগুলো। তাহলে আপনার কোন ওষুধটাতে পেইনের ক্যারেক্টারের শার্প সেন্সেশন আছে আপনি চিন্তা করতে পারেন। তাহলে শার্প সেন্সেশন অফ এ প্রপার কাট ফর অ্যাকিং পেইন, আমরা মানে অধিকাংশ মেডিসিনে আমাদের অ্যাকিং পেইন আছে। অফ দ্য স্প্রেইন অ্যাঙ্কেল আর কমন এক্সাম্পল অফ আমাদের যে, ওই যে আমি এর আগেও বলেছি, আপনি পা মুসকে যাও, আপনি সিঁড়ি দিয়ে নামছেন, হয়তো ফোনে কথা বলছেন, কথা বলতে বলতে নামছেন, অথবা আমাদের তো এখন খুবই বাজে একটা অভ্যাস যে আমরা অ্যান্ড্রয়েড ফোন দেখতে দেখতে নামি। আপনি সিঁড়ির যে ধাপে পা রাখার কথা সেটা না, যে সামনে পড়ে গেছে, আপনি পড়ে গেছেন, পাটা স্প্রেইন হয়ে গেছে, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট হয়ে গেছে। ইভেন আপনি মোটরসাইকেল থেকে অনেক সময় হয় যেটা, পড়ে যে আমরা হাতের রিস্ট জয়েন্টে সমস্যা হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সোমাটিক পেইনের উদাহরণ, এক্সাম্পল। আচ্ছা, ভিসারাল পেইন কি হতে পারে? আমরা বলেছিলাম যে ভিসারা কোনগুলো, সেগুলো আমি কিন্তু অলরেডি বলেছি। তাহলে ভিসারাল পেইন দ্যাট রেজাল্টিং ফ্রম দ্য
activation of the non-receptive of the thoracic, pelvic or abdominal viscera. Viscera মানে অর্গান। তাহলে আমাদের কি বললাম থোরাসিক, থোরাক্সের মধ্যে কি আছে? হার্ট অ্যান্ড লাংস আছে, দুটো অর্গান। তো হার্টের পেনটা আবার একটু আলাদা, হার্টের পেনও ভিসারাল পেইনের মধ্যে পড়ে, বাট এই পেনটাকে দেখেন আমরা ওই যে আগে বললাম যে অ্যানজাইনার পেন বা এমআই এর পেন রেডিয়েট করছে কোথায়? বাম দিকে। এবং অনেক সময় এই ব্যথাটা কি হয়, বার্নিং পেনও হয়। আচ্ছা, তাহলে থোরাসিক, পেলভিক অর অ্যাবডোমিনাল ভিসারা, এই জায়গা থেকে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ভিসারাল পেন। ভিসারাল পেইনের ক্যারেক্টার কি হবে? আমরা সোমাটিক পেইনের ক্যারেক্টার বলেছিলাম শার্প সেন্সেশন, তীক্ষ্ণ, ক্যারেক্টারাইজড বাই ক্র্যাম্পিং, ক্র্যাম্প, একটু ভালো করে, ক্র্যাম্পিং পেন, থ্রবিং পেন, প্রেসিং পেন, অ্যাকিং পেন। এই পেইন গুলো কিন্তু আমাদের রেপার্টরির, আমরা যদি এক্সট্রিমিটিস চ্যাপ্টারে যাই, ইভেন এক্সট্রিমিটিস না, সব চ্যাপ্টারের পেইনের মধ্যেই পাবো। যেমন লেবার পেইন, একটু খেয়াল করি, মেয়েদের যে বাচ্চা হওয়ার সময় যে ব্যথাটা ওঠে, লেবার পেইনের, ট্রু লেবার পেইন এবং ফলস লেবার পেইনের একটা বিষয় আছে। অ্যানজাইনা পেক্টোরালিস, আমরা হার্টের যে পেইনটা বলে, ইরিটেবল বাউল পেইনের বা ইরিটেবল বাউল সিনড্রোমের রোগীদের ক্ষেত্রেও কিন্তু একটা পেইন আসে। কি বলে ডাক্তার সাহেব, মনে পেটের মধ্যে মোচড় দিয়ে ওঠে, এই জাতীয় ব্যথাগুলো কিন্তু আসে। আচ্ছা, দেখেন নিউরোপ্যাথিক পেইনের মধ্যে আমরা কি বললাম? নিউরোপ্যাথিক পেইন অ্যাসোসিয়েটেড উইথ ড্যামেজ or malfunctional nerve due to illness, injury or undetermined region। যেমন আমরা বলেছিলাম ডায়াবেটিক নিউরোপ্যাথি। আচ্ছা, ডায়াবেটিক যারা আনকন্ট্রোল ডায়াবেটিসের যে পেশেন্ট গুলো, এই আনকন্ট্রোল ডায়াবেটিসের পেশেন্ট গুলোর ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি, নিউরো মানে নার্ভ আর প্যাথি মানে রোগ, পেরিফেরাল নিউরোপ্যাথি মানে দেখবেন যে হাত পায়ের রুগী এসে বলে ডাক্তার সাহেব ঝিনঝিন করে সারাদিন, অবশ ভাব থেকে, বুঝতে পারি না, এই যে জিনিসগুলো থাকে। এবং দেখবেন যে বিশেষ করে নার্ভগুলো মানে পা গুলো শুকাই যায়, হাতগুলো, বিশেষ করে পায়ের কথাই বলবো, আমি ডায়াবেটিক নিউরোপ্যাথির যতগুলো পেশেন্ট দেখেছি বেশিরভাগের ক্ষেত্রেই পা শুকাই যায়। ঠিক আছে, ও দেখবেন যে ঠিক মতো হাঁটতে পারে না, পা এক জায়গায় ফেলতে যে আর এক জায়গায় ফেলে, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। আচ্ছা, প্যান্থম লিম্প পেন, প্যান্থম লিম্প পেন, অলিক পেন, যেটা ডাক্তার সাহেবকে অনেক সময় রুগী বলে যে ডাক্তার সাহেব আমি আসলে বুঝতে পারি না যে এই ব্যথাটা কেমন ব্যথা, কিন্তু আমার একটা অস্বস্তি লাগে। ওই যে আমরা প্রথমে বলেছিলাম পেইনের ডেফিনেশন, আনপ্লেজেন্ট সেন্সেশন। এই প্যান্থম লিম্প পেইনটা হচ্ছে তার মধ্যে আসলে সে বুঝতে পারে না, যে রুগী বলে যে আমি একটা বলতে পারবো না। আপনি ওই যে যদি আমরা ওই যে নেচার অফ পেইনের কথা যদি চিন্তা করি, ওকে যদি জিজ্ঞেস করি সেন্সেশনের কথা, আমরা তো লোকেশন, সেন্সেশন, কজেশন, মডালিটিস এগুলো জিজ্ঞেস করি না, কিন্তু এই জিজ্ঞেস করতে যে রুগী বলবে যে ডাক্তার আমি বলতে পারবো না, বুঝতে পারি না, কেন যেন আমার একটা অস্বস্তি লাগে। স্পাইনাল কর্ড ইনজুরি বা স্পাইনাল কর্ড ইনজুরি পেন, নিউরোপ্যাথিক পেন। তাহলে এই নিউরোপ্যাথিক পেন কি হয়? ইট ইজ ইউজুয়ালি ক্রনিক, ডিসক্রাইবড অ্যাজ বার্নিং। একটু ভালো করে খেয়াল করেন, বার্নিং, ইলেকট্রিক শক, টিংলিং, ঝিনঝিনি, ডাল অর অ্যাকিং। এই ডাল বা অ্যাকিং অনেক জায়গাতেই থাকে, পেটেও ডাল পেইন হয়, পেটের ক্ষেত্রেও ডাল পেইন হয়। বাট এই যে ইলেকট্রিক শক, বার্নিং বা টিংলিং সেন্সেশন, ঝিনঝিনে ভাব, মাথায় যে অবশ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু নিউরোপ্যাথিক পেইনের সাইন। নিউরোপ্যাথিক পেইন টেন্ড টু বি ডিফিকাল্ট টু ট্রিট, নিউরোপ্যাথিক পেইন টেন্ড টু বি ডিফিকাল্ট টু, মানে যদিও এটা অ্যালোপ্যাথির দিকের কথা বলবো, যেহেতু প্র্যাকটিস অফ মেডিসিন ওনাদের ধাঁচেই লেখা, আমাদের ধাঁচে তো লেখা নেই হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন। আমরা যদিও মানে সিলেবাস আছে, বাট এরকম বই খুব কম, ওইভাবেই লেখা থাকে। কিন্তু এই যে ডিফিকাল্ট টু ট্রিট, বাট অনেক নিউরোপ্যাথিক পেইন কিন্তু ভালো করা সম্ভব হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা। আপনি যদি হাইপেরিকামের কথাই চিন্তা করেন, জাস্ট হাইপেরিকামকে চিন্তা করেন, ওর পেইন গুলো নিউরোপ্যাথিক পেইন দেখেন। আচ্ছা, তাহলে নিউরোপ্যাথিক পেইন ইজ of two types based on which part of the nervous system
কারণ নিউরোপ্যাথিক তো আমরা বললাম নার্ভাস সিস্টেমকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথিক পেন আর একটা হচ্ছে সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেন। সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেইন এবং পেরিফেরাল সিএনএস আর পিএনএস, যেমন স্পাইনাল কর্ডে ইনজুরি যদি কারো হয়, মনে করেন পেরিফেরাল ডিউ টু ড্যামেজ অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমার হাত পায়ের যেসব নার্ভগুলো সেখানে কোনো ড্যামেজ হলে সেখানে হতে পারে, যেমন এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথির কথা বললাম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ম্যাল ফাংশন হলে, ম্যাল ফাংশনিং নার্ভ ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আপনি স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। লাইক এজ আমি একটা পেশেন্টকে দেখেছিলাম, মানে আবারও গল্পে চলে আসতে হচ্ছে। গল্পটা এরকম যে এই এই পেশেন্টটা ছিল সৌদি আরবে, উনি ওখানে একটা সিভিয়ার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়, অনেকদিন মানে কোমায় ছিলেন, পরবর্তীতে যাই হোক হয়তো বা ওনার সেন্স এসেছে। বাট ওনার এখন যে সমস্যা, ওনার লোয়ার পোর্শন প্যারালাইজড বলা চলে। উনি 3 হুইলারে চড়ে বেড়ান, একটা ব্যবসাও করেন। দেখেন রুগীগুলো হাসি চাপে কতটা খুব ইয়াং, খুব বেশি না বয়স। উনি ডাক্তার, হোমিওপ্যাথি যতগুলো ডাক্তারের কাছে গেছেন সবার কাছে গেছেন আসলে সেক্সুয়াল ওষুধ খেতে। অবাক লাগে, ঠিক আছে, আসলে ওনার সেক্সুয়ালি নেই, শেষ। কারণ ওনার ওই এরিয়াতে অপারেশন করে করেই ওনাকে ঠিক করা, আমি দেখেছি লোয়ার পোর্শন। উনি যে বেঁচে আছেন এটাই সৃষ্টিকর্তার হয়তো বা অনেক বড় নিয়ামত। তা আমি যখন তাকে বললাম যে দেখেন এটা সম্ভব না, কখনোই সম্ভব না, কারণ আপনার এই পুরো মানে লোয়ার পোর্শনের স্পাইনাল কর্ড শেষ। ইভেন আমার একজন ভাবি ভাবি বলবো, ওনাকে আমি দেখেছি এখনো বেঁচে আছেন উনি, ওনার স্পাইনাল কর্ড L2 থেকে ডিসপ্লেসড হয়ে যায় কোনো একটা সময়, কোনো একটা কারণ, তার লোয়ার পোর্শন প্যারালাইজড। ঠিক আছে, এই জিনিসগুলো এটা কিন্তু আসলে মেকানিক্যাল, এই জায়গা থেকে ফিরাই নিয়ে আসা কঠিন, মানে এখানে অপারেশন করাটাও কঠিন, ওনারা রিস্ক নিতে চান না। আচ্ছা দেখেন, পোস্ট স্ট্রোক পেইন, স্ট্রোকের পরে যে, কারণ স্ট্রোক হলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই সমস্যা, মানে মাথায় সমস্যা। এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা স্ট্রোককে অনেক হোমিওপ্যাথি ডাক্তার দুটো জিনিস বলি। একটা হচ্ছে অনেকেই বলি সাধারণত গ্রামেই, মানে হোমিওপ্যাথি ডাক্তারও বলে, আমি আবার হোমিওপ্যাথি, যেহেতু আমরা হোমিওপ্যাথি ডাক্তারদের নিয়েই কথা বলছি, হার্ট স্ট্রোক আর ব্রেন স্ট্রোক, দয়া করে এই কথাগুলো বলবেন না। হার্টে স্ট্রোক হয় না, স্ট্রোক ব্রেনে হয়। হার্টে অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেইল হয়। যার জন্য কখনোই আমরা আজকে থেকে অন্তত এখানে যারা আছি বলবো না যে হার্ট স্ট্রোক হয়েছে। স্ট্রোক ব্রেনে হয়, হার্টে অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেইল হয়, খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা মনে হয় আজকে ক্লাস এখানেই শেষ করি আবু বকর স্যার, কারণ আরো অনেকগুলো স্লাইড আছে। আমরা অন্য কোনো একটা দিন এই ব্যথার সাথে আরো কিছু অবজারভেশন যুক্ত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।